তার মানে আমরা যে ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম বলছি এটাকে বলা হয় ডাইনামিক স্কেডিউলিং। আমরা আগের লেকচারটাতে পড়েছি যে ডাইনামিক স্কেডিউলিং ইউজিং স্কোরবোর্ড স্কিম, আর এখন যেটা হচ্ছে ডাইনামিক স্কেডিউলিং ইউজিং টমাসুলুস অ্যালগরিদম। ডাইনামিক স্কেডিউলিং ইউজিং টমাসুলুস অ্যালগরিদম। It is used in IBM 360/90 floating point unit. এই যে টমাসুলুস অ্যালগরিদম এটা 360/91 একটা মডেল ছিল তাদের। সেই সময় তারা ফ্লোটিং পয়েন্ট ইউনিটে তাদের এই ডাইনামিক স্কেডিউলিং টমাসুলুস অ্যালগরিদম ব্যবহার করে সর্বপ্রথম, এবং ইট ইজ ইনভেন্টেড বাই রবার্ট টমাসুলো অফ IBM। IBM এর একজন রিসার্চার ছিলেন, তার নাম ছিল রবার্ট টমাসুলো, এবং তিনি এই dynamic scheduling using this his new algorithm is invented. It keeps tracks whenever operands are available. আমাদের স্কোরবোর্ড স্কিমে ছিল কি, যখন রাইট ব্যাক হতো, রাইট ব্যাক হওয়ার পরেই রিড অপারেশনটা হতো, এবং যদি দুইটা পর পর রাইট ব্যাক হতো তাহলে একটা কিউ তৈরি হইতো অথবা স্টল হতো। প্রথমে রাইট ব্যাক হতো, রাইট অপারেশন হতো, তারপরে দ্বিতীয় রাইট অপারেশনটা একটু পরে হতো। তার আগ পর্যন্ত সেটা ছিল হ্যাজার্ড। It keeps tracks whenever operands are available. আমাদের স্কোরবোর্ড স্কিমে ছিল, যেটা আমি ডিফারেন্সটা পরে বলতেছি, একটু মনে রাখো। It minimizes read after write hazards. It introduces register renaming to minimize write after write এবং write after read hazards. Hardware speculation, this is a interesting algorithm to improve the performance. Issue an instruction dependent on the branch before the branch result is known. That means আমাদের যে ইয়ের মধ্যে ছিল, কি বলা হয়, ওই আগে যে স্কোরবোর্ড স্কিমে ছিল সেটা আমরা ফ্ল্যাশ করতাম, কোন ইনস্ট্রাকশন গুলাকে ফ্ল্যাশ করা হতো, কিন্তু এখানে আগেই ফ্ল্যাশ হবে না, করবে কি সমস্ত ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যাবে ডিপেন্ডেন্ট দ্য ব্রাঞ্চ বিফোর দ্য ব্রাঞ্চ রেজাল্ট ইজ নোন। ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যাবে। কমিট ইজ অলওয়েজ ইন অর্ডার। যখন ইনস্ট্রাকশনটা কমপ্লিট হবে, কমিট মিন্স দ্য কমপ্লিশন অফ দি ইনস্ট্রাকশন। যখন সে কমপ্লিট করতে যাবে, তখন কমপ্লিট করতে যে যদি দেখে যে ব্রাঞ্চটার টেকেন অথবা নট টেকেন এটা জানা গেছে, এবং যে পাথে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়েছে সেটা রাইট আছে, তাহলে তো কোনো সমস্যা নাই। যদি রাইট না থাকে, পাথটা যদি রাইট না থাকে, তাহলে কি করবে, সেটাকে ফ্লাশ করবে, তার আগ পর্যন্ত ফ্লাশ করবে না। Commit of a speculative instruction is made only when the branch outcome is known. এটাকে বলে স্পেকুলেটিভ এক্সিকিউশন। দ্যাট মিনস ব্রাঞ্চ প্রেডিকশনেরই একটা রূপ হলো স্পেকুলেটিভ এক্সিকিউশন। তার মানে সে একটা ধারণা করে এক্সিকিউট করবে, এটার টেকেন পাথ অথবা নট টেকেন পাথে সে এক্সিকিউশন হবে, এবং যখন ব্রাঞ্চ আউটকামটা জানতে পারবে তখনই কমিট হবে, তার আগ পর্যন্ত কমিট হবে না, তার আগ পর্যন্ত সে কমিট করবে না। দি সেম হোলস ফর এক্সেপশনস। তোমরা জানো যে যখন কোনো এক্সেপশনস হয় অথবা তোমার হয়, ওটাকে বলা হয় কোনো প্রকার ইন্টারাপ্ট যদি হয় অথবা কোনো এক্সেপশন যদি হয়, তাহলেও এই কমিটটা সেটাও স্পেকুলেটিভ এক্সিকিউশন হয়। Tomasolus boosting needs a buffer for uncommitted results which is called reordering buffer. এই যে স্পেকুলেটিভ এক্সিকিউশন যে হয়, যে কোনো ইনস্ট্রাকশনটাই এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পরে রিঅর্ডার বাফারে চলে যায়, যেটার নাম বলা হয় ROB, দ্যাট মিনস রিঅর্ডার বাফার। এখানে চলে যায় এবং এখানে আনকমিটেড ইনস্ট্রাকশন গুলা থাকে। রিঅর্ডার বাফার এন্ট্রি, ইচ রিঅর্ডার বাফার এন্ট্রি হ্যাজ একটা কি অপারেশন হবে সেটা থাকে, ইনস্ট্রাকশন, দ্যাট মিনস অপারেশনটা কি সেটা বলা থাকে, দ্যাট দেন দি ডেস্টিনেশন রেজিস্টারটা কি হবে, এবং তার কোনো যে সমস্ত যদি কোনো ডেস্টিনেশন বা অন্যান্য যে ভ্যালু গুলা থাকবে সেই ভ্যালু গুলা থাকে। তিনটা ইনফরমেশন থাকে একটা রিঅর্ডার বাফারের মধ্যে। রিঅর্ডার বাফার হ্যাজ এ স্লট ফর ইচ ইস্যুড ইনস্ট্রাকশন।
প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য রিঅর্ডার বাফার একটা স্লট থাকে। When an instruction writes into register, it writes only in its assigned slot in the reorder buffer. Reorder buffer এ রাইট হয়ে গেলেই বোঝা যায় যে রেজিস্টারও রাইট হয়ে গেছে। যখন কমিট হবে তখনই শুধুমাত্র রেজিস্টার গুলাকে রাইট কমপ্লিট করবে, তার আগ পর্যন্ত রিঅর্ডার বাফারের মধ্যেই রাইটটা হয়ে থাকবে। কিন্তু যখন মাত্র কমিট হবে ইনস্ট্রাকশনটা তখন রিঅর্ডার বাফার থেকে রিমুভ করা হবে। Reorder buffer can be an operand source from the reservation station থেকে। রিঅর্ডার বাফার তার অপারেন্ট সোর্স পেতে পারে রিজার্ভেশন স্টেশন থেকে পেতে পারে, অথবা লোড বাফার থেকে, সেটা আমি পরে দেখাচ্ছি, অথবা ডেস্টিনেশন লাইক রেজিস্টার ফাইল অথবা স্টোর বাফার। এই রিঅর্ডার বাফারের একটা হয়তো রিজার্ভেশন স্টেশন থাকতে পারে, অথবা লোড বাফার থাকতে পারে, রেজিস্টার ফাইল থাকতে পারে, অথবা স্টোর বাফার থাকতে পারে। টমাসুলুস রিঅর্ডারিং বাফার। Reservation station now only a queue the instruction to functional unit. Reservation station গুলো হলো প্রত্যেকটা ফাংশনাল ইউনিটের একটা করে রিজার্ভেশন স্টেশন থাকবে, যাকে বলা হয় রিজার্ভেশন স্টেশন। অর্থাৎ প্রত্যেকটা ফাংশনাল ইউনিটের আগে ইনস্ট্রাকশন গুলা একটা রিজার্ভেশন স্টেশনে এসে বসে থাকবে to before its execution to reduce structural hazard. আমাদের আগে ছিল কি, লোড যদি হতো তাহলে দ্বিতীয় লোডটার লোড হতে পারতো না, কিন্তু এখানে হতে পারবে, কারণ রিজার্ভেশন স্টেশনে যখন স্লট আছে তখন তাকে অ্যালাউ করবে to bring that instructions. এটাকে বলা হয় রিজার্ভেশন স্টেশন। that reservation is a pointer now are directed to our reorder buffer. তখন এইখানে যদি কোনো ইয়ের দরকার হয়, কোনো সোর্স রেজিস্টারের দরকার হয়, তাহলে রিঅর্ডার বাফার থেকে সে নিয়ে নিবে। And it has a common data bus for forwarding the common results to those are waiting for those operands. এরকম যদি হয়, আমাদের আগে যে স্কোরবোর্ড স্কিমে দেখেছিলাম যে যখন একটা রেজিস্টার রাইট ব্যাক হওয়ার অপেক্ষায় ছিল পরবর্তী কয়েকটা ইনস্ট্রাকশন, সেটাকে রিড করতে হবে, তখন সে তাকে ওয়েট করতে হতো যতক্ষণ পর্যন্ত রাইট ব্যাকটা না হতো ততক্ষণ পর্যন্ত রিড করতে পারতো না। কিন্তু এখানে তা নয়, এখানে থাকে একটা কমন ডাটা বাস। যখনই একটা ইনস্ট্রাকশন কমিট হয়ে যাবে তো বা এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে তখনই ওই রেজাল্টটা কমন ডাটা বাসে রাইট হয়ে যাবে, এবং ওই কমন ডাটা বাসের মধ্যে যেই সোর্সটা আছে সেই সোর্সটা যার যার দরকার তারা সেই অপারেন্টটাকে নিয়ে নিবে। এটাকে বলা হয় কমন ডাটা বাস, সিডিবি বলে। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম। একটা হলো রিজার্ভেশন স্টেশন জানলাম, রিজার্ভেশন স্টেশন যেটাকে আরএস বলে, আমাদের অ্যালগরিদমে আরএস বলবো। আরেকটা হলো রিঅর্ডার বাফার, আরেকটা হলো কমন ডাটা বাস। কমন ডাটা বাস যেটা কোনো একটা সোর্স যদি কেউ কারো প্রয়োজন হয় যে সোর্সটা আগের কোন ইনস্ট্রাকশন রাইট করছে, তাহলে সেটা রিঅর্ডার কমন ডাটা বাসে পরবর্তী ইনস্ট্রাকশন গুলা তারাই কমন ডাটা বাস থেকে নিয়ে নেবে। এটা কাইন্ডস অফ ফরওয়ার্ডিং ফর দি কমন রেজাল্ট দোজ ওয়েটিং ফর দোজ অপারেন্টস। টমাসুলুস অ্যালগরিদমে কয়েকটা স্টেপস আছে, যেমন আগে আমাদের ইস্যু ছিল, তারপরে ইনস্ট্রাকশন ডিকোড, তারপরে দেন রেজিস্টার ফাইল অ্যাক্সেস, তারপরে এক্সিকিউশনস এন্ড রাইট ব্যাক, এরকম চারটা স্টেজ ছিল। কিন্তু এখানে হলো প্রথমে ইস্যু হবে ইনস্ট্রাকশনটা। ইনস্ট্রাকশন কখন হবে? যখন ইনস্ট্রাকশন গেট এন ইনস্ট্রাকশন ফ্রম দি কিউ। ইনস্ট্রাকশন কিউ নামে একটা জিনিস থাকবে, যেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি, আগে এই অ্যালগরিদমের স্টেপ গুলো বলে নিচ্ছি। রিজার্ভেশন স্টেশন এবং রিঅর্ডার বাফারে যদি ফ্রি স্লট থাকে, এই রিজার্ভেশন স্টেশন এবং রিঅর্ডার বাফার ইনফাইনাইট না, এটাও একটা সার্টেন স্লট। যখন কোন একটা স্লট ফ্রি থাকবে তখন সেই স্লটে যখন ফ্রি থাকবে তখন ইনস্ট্রাকশন কিউ থেকে ইনস্ট্রাকশনটা এই রিজার্ভেশন স্টেশনে আসবে, তারপর ইনস্ট্রাকশনটা ইস্যু হবে। Then dispatch the operation for indicating in which slot it must write. কোথায় কোন স্লটে অপারেশনটা কোন স্লটে এটা ইস্যু হবে সেটা তখন দেখিয়ে দেবে। তারপর এক্সিকিউশন when both operands are ready,
সাধারণত আমরা জানি যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন দুইটা সোর্স এবং একটা ডেস্টিনেশন থাকে ইউজুয়ালি। তো when both operands are ready it is executed, if not was in common database। যদি রেডি না হয় তাহলে কমন ডাটাবাসে সে ওয়েট করবে যে কমন ডাটাবাসে যদি অপারেন্টটা পেয়ে যায় তাহলে সে এক্সিকিউশনে চলে যাবে। দেন write the result on common database and on reorder buffer। দুই জায়গায় সে রাইট করবে, একটা হলো রিঅর্ডার বাফারেও রাইট করবে আর কমন ডাটাবাসেও। কমন ডাটাবাসে রাইট করা মানে হলো যখনই এক্সিকিউশন কমপ্লিট সাথে সাথে কমন ডাটাবাসেও রাইট হয়ে যাবে এবং রিঅর্ডার বাফারের যে স্লটটা ছিল ইনস্ট্রাকশনের জন্য সেইখানেও স্পেসিফিক স্লটে রাইট হয়ে যাবে। কমিট, the instruction committed is occurred at the head of the reorder buffer, updates destination register and it is removed from reorder buffer। instruction commit হবে যখন the instruction committed is occurred at the head of reorder buffer, যখন রিঅর্ডার বাফারটা একটা কিউ এর মতো, একটা কিউ। তো সেখানে সবসময় প্রথম দিকে প্রথমটাই আগে কমিট হবে, তারপরটা পরে কমিট হবে। অর্থাৎ ইনস্ট্রাকশন গুলা ইন অর্ডার ইস্যু বাট আউট অফ অর্ডার এক্সিকিউশন এন্ড দেন ইন অর্ডার কমিট। কমিট যখন হবে তখনও সে দেখবে যে যেটা আগে কমপ্লিট হয়েছে এবং আগে কমিট হবে, যেটা সবগুলাই সে যেগুলো কমপ্লিট হয়ে থাকবে রিঅর্ডার বাফারে থাকবে, তারপর রিঅর্ডার বাফার থেকে ইন অর্ডার কমপ্লিশন হবে, যেটাকে বলা হয় তখন বলা হয় কমিট। ইনস্ট্রাকশন কমিটেড ইজ অকার্ড এট দি হেড অফ দ্য রিঅর্ডার বাফার এন্ড আপডেটস ডেস্টিনেশন। যখন কমিট হবে তখন ডেস্টিনেশন রেজিস্টারটা রাইট হয়ে যাবে এন্ড রিমুভ ফ্রম দ্য রিঅর্ডার বাফার। তার মানে যখন কমিট হয়ে যায় রিঅর্ডার বাফারের এন্ট্রিটা ডিলিট হয়ে যাবে এবং ডেস্টিনেশন রেজিস্টারটা আপডেট হয়ে যাবে, এটাকে বলা হয় কমিট। কমিটের সময় আরেকটা কাজ হয়, সেটা হলো ফ্ল্যাগ রেজিস্টার অর্থাৎ স্ট্যাটাস রেজিস্টারটাও চেঞ্জ হয়ে যায়। মিসপ্রেডিক্টেড ব্রাঞ্চেস আর ফ্লাশ ফ্রম দ্য রিঅর্ডার বাফার। মিসপ্রেডিক্টেড ব্রাঞ্চ আর ফ্লাশ ফ্রম দ্য রিঅর্ডার বাফার, এটাকে বলা হয় যখন কোনো ব্রাঞ্চ মিসপ্রেডিকশন হয়। আমরা ইফে গেলাম কিন্তু সেই ব্রাঞ্চটা ইফ কন্ডিশনটা ট্রু হলো না, ফলস হলো, তাহলে ওই পাথটা মিস পাথ বা মিসপ্রেডিকশন বলে, তাহলে সেগুলাকে ফ্লাশ হবে, এটাকে বলা হয়। এবং সেইটা ফ্লাশটা হয় রিঅর্ডার বাফারে। এই প্রসেসটাকে বলা হয় গ্রাজুয়েশন প্রসেস। গ্রাজুয়েশন প্রসেস বলে, এটাকে বলা হয় মিসপ্রেডিক্টেড ব্রাঞ্চেস আর ফ্লাশ ফ্রম দ্য রিঅর্ডার বাফার এবং দিস প্রসেস ইজ কল্ড দ্য গ্রাজুয়েশন। এখন দেখো সিম্পল স্টেপস ফর দ্য Thomas-Ulyss algorithm in floating point unit, and it is called speculative execution of speculative Thomas-Ulyss algorithm। এইটা হলো ইনস্ট্রাকশন কিউ। এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইনস্ট্রাকশন এখানে ইনস্ট্রাকশন কিউতে এসে ঠিক থাকবে সবসময় ছয়টা। একটা যদি ইস্যু হয়ে যায় তাহলে এখানে একটা এন্ট্রি এমটি হবে, তো সেখানে আরেকটা ইনস্ট্রাকশন এই দিক দিয়ে ঢুকতে থাকবে। অর্থাৎ ইনস্ট্রাকশন কিউ থেকে এই দিকে যেতে থাকবে আর ইনস্ট্রাকশন কিউতে তার অন্য দিকে কিউতে পিছনের দিক থেকে ইনস্ট্রাকশন কিউতে ফিল হতে থাকবে, যাতে করে ইনস্ট্রাকশন ফেচ করার যে প্রবলেম, যেহেতু মাইক্রো প্রসেসর অনেক ফাস্টার কিন্তু মেমোরি কিন্তু অনেক স্লোয়ার, কাজে এই স্লোয়ার ইনস্ট্রাকশন ফেচের প্রবলেমটা দূর করার জন্য ইনস্ট্রাকশন কিউ কে ইন্ট্রোডিউস করা হয়। দেন দেয়ার সাম রিজার্ভেশন স্টেশন, যেটা বলছিলাম, ধরো এখানে ফ্লোটিং পয়েন্ট এরার আছে, তার রিজার্ভেশন স্টেশন হইলো এটা রিজার্ভেশন স্টেশন। দেন দিজ আর ফর মাল্টিপ্লায়ার্স, এই রিজার্ভেশন স্টেশন হলো এটা। তাহলে এইটাকে বলা হয় ফাংশনাল ইউনিট। অ্যাডার ফাংশনাল ইউনিট, মাল্টিপ্লায়ার, আরো যদি ডিভিজর থাকে অথবা মাল্টিপ্লায়ার যদি ডিভিশন করা হয় তাহলে আরো এরকম থাকতো, এদিকে আরো অনেক, এটাকে বলা হয় ফাংশনাল ইউনিট থাকতো। দেন রিঅর্ডার বাফার, এটাকে বলা হয় রিঅর্ডার বাফার। এখানে ইনস্ট্রাকশন গুলো রিঅর্ডার হয়, অর্থাৎ ইনস্ট্রাকশন গুলা এখানে 1 2 3 4 5 6 সবসময় হেড অফ দি, এটা যদি হেড ধরি, এইটা হেড, এটা টেল যদি হয়, এটা হেড এটা টেল যদি হয়, তাহলে সবসময় কমিট হবে এই দিক থেকে,
কমিট হবে হেডের দিক থেকে। দেন এটা রেজিস্টার ফাইল, এটা হলো রেজিস্টার ফাইল, এটা হলো রেজিস্টার ফাইল, এন্ড এটা হলো ফাংশন বলছি। আর দিস ইজ কল কমন ডাটা বাস। এই যে এটা হলো কমন ডাটা বাস। লোড থেকে হোক, এদিক থেকে যে এই রিঅর্ডার বাফারে আসবে, এটাকে বলা হয় কমন ডাটা বাস। এই যে বাসটা, এটাকে বলা হয় কমন ডাটা বাস। Thomas Sulus algorithm invented at IBM 3 years after the CDC 6600 for the IBM 36921, একটা মেইন ফ্রেম কম্পিউটার ছিল। এবং ওই যে স্কোরবোর্ড স্কিম যেটা ইমপ্লিমেন্ট হয়েছিল, যেটা আমরা গত আগের ক্লাসগুলোতে দেখাইছি, যে স্কোরবোর্ড স্কিম ইমপ্লিমেন্ট দি ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম, সেটা ইউজ হয় সিডিসি তে। এই সিডিসি তে ইউজ হয়। আর তার 3 বছর পরে আইবিএম এই টমাস সুলুস অ্যালগরিদম তারা 36090 আইবিএম এর একটা মেইন ফ্রেম কম্পিউটারে তারা টমাস সুলুস অ্যালগরিদমটা ইউজ করে। The goal is to performance improvement without special compiler. কারণ কম্পাইলার তৈরি করা, নতুন কম্পাইলার তৈরি করাও একটা জটিল প্রসেস। এই জন্য পারফরমেন্স ইমপ্রুভমেন্ট উইদাউট স্পেশাল কম্পাইলার্স। এবং এই টমাস সুলুস অ্যালগরিদম ইউজ করে আলফা 21264, তারপরে এইচপি 8000, মিপস 10000, পেন্টিয়াম 2 and PowerPC 604, এরা সবাই এই টমাস সুলুস অ্যালগরিদমের মডিফাইড ভার্সন অথবা এটা সরাসরি তারা ইউজ করেছে। টমাস সুলুস অ্যালগরিদমে হলো যে the control logic and the buffers are distributed with functional units। তার মানে কন্ট্রোল লজিক গুলা এবং buffers are distributed over functional unit। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? হাত তোল্লাকে যেন। এনিথিং রং? আমি অ্যালাউ করে দিচ্ছি তোমাদের এখন। এনিথিং? একজনে হ্যান্ড রেজ করছো, কোনো প্রবলেম আছে? শুনতে কোনো সমস্যা হচ্ছে? হ্যালো? না বুঝাই করছে মনে হয় স্যার। ও না বুঝে করছে। আচ্ছা, তাহলে আমি আবার মিউট করে দিয়ে শুরু করি। আবার শুরু করি। আশা করি শুনতে পাচ্ছ। হ্যাঁ, আমি আবার সুযোগ দিব। আমি আগে লেকচারটা শেষ করি, আবার লেকচারটা শেষ করি, তারপরে আমি সময় দেব ডিসকাস করার জন্য। ঠিক আছে? আচ্ছা, টমাস সুলুস অ্যালগরিদম বেসিকটা হলো control logic and the buffers are distributed with functional unit। functional unit এর কাছেই আমাদের কি ছিল? রিজার্ভেশন স্টেশন, মনে আছে? যেটা আগে দেখাইলাম। এই যে রিজার্ভেশন স্টেশনটা, দিস ইজ ভেরি নিয়ার টু দ্য ফাংশনাল ইউনিট। এই যে ফাংশনাল ইউনিট, এই ফাংশনাল ইউনিটের কাছে রিজার্ভেশন স্টেশন থাকে। তারপরে রিঅর্ডার বাফারও খুব কাছাকাছি, মানে এরা খুব ক্লোজলি কানেক্টেড। কন্ট্রোল লজিক এন্ড দ্য বাফারস আর ডিস্ট্রিবিউটেড উইথ ফাংশনাল ইউনিট। ফাংশনাল ইউনিটের খুব কাছাকাছি থাকার কারণে এটা ইজি টু কমিউনিকেট, ইজি টু কন্ট্রোল। অপারেন্ট বাফারস আর কল রিজার্ভেশন স্টেশন। ওই যে অপারেন্টস গুলা যে এসে স্টোর হয়ে থাকে রিজার্ভেশন স্টেশনেই স্টোর হবে। কমন ডাটা বাস থেকে রিজার্ভেশন স্টেশনে আসবে। রিজার্ভেশন স্টেশন যখনই অপারেন্টসটা পেয়ে যাবে, তখন ওই যে এক্সিকিউশনে সে অপারেশনটা এক্সিকিউশনে চলে যাবে। ইচ ইনস্ট্রাকশন ইজ অ্যান এন্ট্রি অফ এ রিজার্ভেশন স্টেশন। তার মানে যখন অপারেশন ইনস্ট্রাকশন কিউ থেকে ইনস্ট্রাকশনটা চলে আসলো রিজার্ভেশন স্টেশনে, তখন ইচ ইনস্ট্রাকশন ইজ অ্যান এন্ট্রি অফ এ রিজার্ভেশন স্টেশনে একটা এন্ট্রি হবে। Its operands are replaced by values or pointers। তার মানে ওই যখন রিজার্ভেশন স্টেশনে যে ইনফরমেশন গুলা থাকে, তার মধ্যে একটা হলো কি অপারেশন হবে সেটা থাকবে, এবং তার সোর্সটা কি, ডেস্টিনেশন কি, এবং তার ভ্যালুটা কি, এইগুলা সব থাকে। এবং এই যে সোর্সটা ইউজ হয়, এই যে ভ্যালু রিপ্লেস হয় এটা, এবং পয়েন্টার যে রিপ্লেস হয়, এটাকে রেজিস্টার রিনেমিং বলে। রেজিস্টার রিনেমিং বলে। টমাস সুলুস বেসিক্স
ইট ইজ কন্টিনিউ করতেছে। রেজিস্টার রিনেমিং অ্যালাউস অ্যাভয়েড রাইট আফটার রিড এবং রাইট আফটার রাইট হ্যাজার্ড, যেটা আমাদের কোরবোর্ড স্কিমে রাইট আফটার রিড হলে অথবা রাইট আফটার রাইট হ্যাজার্ড হলে এটা কি হতো, রাইট ব্যাক স্টেজে এসে সে স্টল হয়ে যেত, সে রাইট করতে পারতো না। এইভাবে রাইট আফটার রিড এবং রাইট আফটার রাইট হ্যাজার্ড সলভ হতো স্কোরবোর্ড স্কিমে। সেটা হলো রাইট ব্যাক স্টেজে সে স্টল হতো যতক্ষণ না আগের রাইট ব্যাকটা বা আগের রিডটা কমপ্লিট না হবে। আগের রিড অথবা রাইটটা কমপ্লিট না হওয়া পর্যন্ত নেক্সট রাইটটা করতে দিবে না, স্টল হবে। এটাকে বলা হয় অ্যাভয়েডিং রাইট আফটার রাইট এবং রাইট আফটার রাইট হ্যাজার্ড। এটা হচ্ছিল ওইখানে, কিন্তু এইখানে রিনেমিং এর মাধ্যমে এই দুইটাকে অ্যাভয়েড করা যায়। আমরা বলছিলাম নেম ডিপেন্ডেন্স এন্ড অ্যাকচুয়াল ডিপেন্ডেন্স। নেম ডিপেন্ডেন্স হলো রাইট আফটার রিড এবং রাইট আফটার রাইট কে নেম ডিপেন্ডেন্স বলা হয়। আর যেটা রিড আফটার রাইট, রাইটের পরে যে রিড ছিল এটা ছিল ট্রু ডিপেন্ডেন্স, ট্রু ডাটা ডিপেন্ডেন্স। তো রিজার্ভেশন স্টেশনস আর মোর দ্যান রেজিস্টার্স, অনেকগুলো রিজার্ভেশন স্টেশন থাকবে যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয়, অথবা মোর রেজিস্টার থাকবে যাতে রিনেমিং এ আমাদের সুবিধা হয়। রেজাল্টস আর ডিসপাস টু দ্য ফাংশনাল ইউনিট থ্রো কমন ডাটা বাস। ওই যে যেটা বলছিলাম যে যখনই রেজাল্টটা রেডি হলো তখন কমন ডাটা বাসের মাধ্যমে যার যার দরকার প্রত্যেকের কাছে ডিসপাস করে দিবে, যার যার দরকার। যদি 2-3টে ইনস্ট্রাকশন বা প্রত্যেকে যারা ওয়েট করছিল ওই সোর্সের জন্য, তো সবাই পেয়ে যাবে। এটাকে বলা হয় ডিসপাস টু আদার ফাংশনাল ইউনিট থ্রু দি কমন ডেটা বাস। এবং লোড স্টোর ইউনিটস আর ট্রিটেড অ্যাজ ফাংশনাল ইউনিটস। লোড স্টোর ইউনিটকেও ফাংশনাল ইউনিট ধরা হয়। তো এখানে আগেরটার মতোই এখানে শুধু দুইটা জিনিস, এই যে লোড বাফার আর স্টোর বাফার তৈরি করা হয়। রেজিস্টার থেকে আগেই মেমোরিতে যায় না, বরং স্টোর বাফারে স্টোর হবে এবং পরবর্তীতে স্টোর বাফার থেকে সিকোয়েন্সিয়ালি মেমোরিতে চলে যাবে, যাতে আমাদের স্লো না হয়। কারণ মেমোরি রাইট করতে গেলেও সময় লাগে, মেমোরি থেকে লোড করতেও সময় লাগে। এইটাকে মিনিমাইজ করার জন্য লোড বাফার, তার মানে প্রথমেই লোড বাফারে চলে আসবে এবং রাইট করার সময় স্টোর বাফারে রাইট হবে। রিজার্ভেশন স্টেশনে কি কি কম্পোনেন্ট থাকে আমরা অ্যালগরিদমটা দেখার আগে একটু দেখে নিচ্ছি। রিজার্ভেশন স্টেশন কম্পোনেন্ট ট্যাগ থাকবে একটা, প্রত্যেকটা রিজার্ভেশন স্টেশনে ট্যাগ থাকবে, যে ট্যাগের মাধ্যমে কে ডিপেন্ডেন্ট, কে কার উপর ডিপেন্ডেন্ট, এই ট্যাগ দিয়ে তখন যদি একটা ইনস্ট্রাকশন, একটা রিজার্ভেশন স্টেশনের একটা ইনস্ট্রাকশন যদি আরেকটা রিজার্ভেশন অন্য একটা ট্যাগের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাহলে ওই ট্যাগের মাধ্যমে তারা একে অপরকে কমিউনিকেট করতে পারে। দেন অপারেশন, দেন দি অপারেশন টু পারফর্ম দ্য কম্পোনেন্ট। এই ওপি নামে একটা ফিল্ড থাকে, যেটা কি অপারেশন হবে সেই আউটপুট ফিল্ডটা থাকবে। দেন ভিজে ভিকে, ওই যে আগে যেমন ছিল সোর্স অপারেন্টস এর যে ভ্যালুটা, সেটা ভিজে ভিকে আগে যেমন আগের যে কোরবোর্ড স্কিমে যে ভিজে ভিকে ছিল ভ্যালু অফ সোর্স অপারেন্টস। আর কিউ কে ছিল পয়েন্টার্স টু রিজার্ভেশন স্টেশন, দ্যাট ওইখানে ছিল সোর্স ইনস্ট্রাকশন, এখানে পয়েন্টার্স অফ দি রিজার্ভেশন স্টেশন হবে। এই যে ভিজে ভিকে রিজার্ভেশন স্টেশনের যে পয়েন্টার সেটা থাকবে, তার মানে পয়েন্টার্স টু রিজার্ভেশন স্টেশন দ্যাট প্রডিউসেস ভিজে ভিকে। বিজি ইন্ডিকেটস রিজার্ভেশন স্টেশন বিজি, তার মানে রিজার্ভেশন স্টেশনের সমস্ত স্লট গুলা যদি ফুল হয়ে যায় তাহলে বোঝা যাবে রিজার্ভেশন স্টেশন বিজি, তাহলে ইনস্ট্রাকশন কিউ থেকে আর ইনস্ট্রাকশন আসবে না, তখন এক ধরনের স্টল অথবা ওয়েট করবে আনটিল দ্য রিজার্ভেশন স্টেশন at least one slot in the reservation station is empty. Other component থাকে register file and store buffer have a value v and a pointer q field. রেজিস্টার ফাইলেরও রেজিস্টার পয়েন্টার থাকবে, স্টোর বাফারের বাফারের কোন পয়েন্টারটা সেইটা থাকতে পারে, অথবা অন্য কোনো ওই যে কি বলে আমাদের রিজার্ভেশন স্টেশনের কোনো পয়েন্টার বা ট্যাগ ফিল্ড, সেইটাকে বলা হয় পয়েন্টার। লোড বাফার্স হ্যাভ অ্যান অ্যাড্রেস ফিল্ড অ্যান্ড এ বিজি ফিল্ড। স্টোর বাফার্স হ্যাভ অলসো অ্যান অ্যাড্রেস ফিল্ড। এই ছিল মোটামুটি। দেন আমরা একটু ডিটেলস পড়ছি। ইস্যু স্টেজে হচ্ছে গেট অ্যান ইনস্ট্রাকশন আই ফ্রম দ্য কিউ থেকে যদি একটা আই ইনস্ট্রাকশন ইস্যু হয়, দেন
if it is an floating point operation, যেহেতু আমরা 36091 এই মডেলের কথা বলছি, ওখানে শুধুমাত্র ফ্লোটিং পয়েন্ট এর জন্যই আমাদের এই ইয়েটা করা হয়েছিল, কি বলে, টমাস-লুইস অ্যালগরিদমটা ইউজ করা হয়েছিল। এই জন্য ধরা হচ্ছে যে ইফ দ্য ফাংশনাল if the operation is the floating point operation, তাহলেই শুধুমাত্র এটা ইস্যু হবে। if a slot in the reservation is empty, তার মানে রিজার্ভেশন স্টেশনে আমাদের পয়েন্ট জায়গা আছে কিনা, যদি জায়গা না থাকে তাহলে স্ট্রাকচারাল হ্যাজার্ড হবে, আর যদি জায়গা থাকে তাহলে স্ট্রাকচারাল হ্যাজার্ড হবে না। আমরা ওই ইএস থেকে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করছি। স্কোরবোর্ড স্কিমের সাথে ডিফারেন্স ছিল কি, স্কোরবোর্ড স্কিমে প্রথম লুপটা যখন ইস্যু হলো, দ্বিতীয় লুপটাকে ইস্যু করতে দেয়নি যতক্ষণ পর্যন্ত সেটা রাইট ব্যাক ছিল, বিকজ আমাদের লোড স্টোর আপার যে ইয়ে ছিল, ইউনিট ছিল, একটা মাত্র লোড স্টোর ইউনিট ছিল, সেই কারণে তাকে সে স্ট্রাকচারাল হ্যাজার্ড হতো। কিন্তু এখানে স্ট্রাকচারাল হ্যাজার্ড হবে না, যতক্ষণ পর্যন্ত রিজার্ভেশন স্টেশনে কোনো জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত স্ট্রাকচারাল হ্যাজার্ড হবে না। Rename the registers right after read resolution and solution. তাইলে ইনস্ট্রাকশন আই এবং জে যদি ধরি, তাইলে আই হলো রিড করছে, ধরলাম যে ইনস্ট্রাকশন আই হলো রিড অপারেশন করছে টু রেজিস্টার rx, দেন জে রাইটস দ্য rx। এটাই তো আমরা রিড আফটার রাইট বলি, যে প্রথম আই ইনস্ট্রাকশন রিড করবে rx কে, জে রাইট করবে rx কে। তাহলে আই অলরেডি নোজ দ্য ভ্যালু অফ rx, এরকম জানবে যে আই অলরেডি নোজ দ্য ভ্যালু অফ rx, rx এর ভ্যালু জানবে, আই জানবে যে rx এর ভ্যালু কখন রেজাল্ট হবে, এবং এইটুকু জানবে যে পরবর্তীতে কোন ইনস্ট্রাকশনটা এটাকে রাইট করবে সেটাও জানা থাকতে হবে। তার মানে তাকে একটা লিঙ্ক আপ করতে হবে, সো দ্য রেজিস্টার ফাইল ক্যান লিঙ্ক টু ইনস্ট্রাকশন আই। ওই যে সোর্সের জন্য তারা ওয়েট করছিল, সেই একটা লিঙ্ক আপ থাকবে, যাতে করে আমরা প্রথমে রিড অপারেশনটা কমপ্লিট হওয়ার পরে আমাদের রাইট অপারেশনটা হয়, তাকে বলা হয় রাইট আফটার রিড সলিউশন। দ্যাট মিনস রাইট আফটার রিড যে হ্যাজার্ড ছিল সেটার একটা সলিউশন বলা হয় রেজিস্টার রিনেমিং এর মাধ্যমে। আর রাইট আফটার রাইট রেজলিউশন, এইটাও ওই প্রথম ইনস্ট্রাকশন যদি রাইট হয়, দ্বিতীয় ইনস্ট্রাকশনটাও যদি রাইট হয়, তাহলে কি করবে, আই ইনস্ট্রাকশনটা প্রথমে আসছে, দেন যে ইনস্ট্রাকশনটা পরে আসছে ধরো, তাহলে শুধু এই সিকোয়েন্সটা মেনটেন করবে, তারা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিকিউট হয়ে যাবে, আউট অফ অর্ডার এক্সিকিউশন হয়ে যাবে। শুধুমাত্র রেজিস্টার রাইটের জন্য এই প্রথম ইনস্ট্রাকশন আইটা হলো রাইট কমপ্লিট করবে, তার পরবর্তী সাইকেলে যে কে কমপ্লিট করতে হবে তার জন্য একটা ব্যবস্থাপনা থাকে, রাইট আফটার রাইট রেজলিউশন। এভাবে রাইট আফটার রিড রেজলিউশন এবং রাইট আফটার রাইট সলিউশন হ্যাজার্ডকে সলিউশন করার জন্য ব্যবস্থা থাকে। Execution stage কি হয়, when both operands are ready then execute, if not ready was the common data bus for the results, এটা আগেও বলেছি। Write result, write on common data bus to all waiting units, mark reservation stations available। যেই রাইটটা কমন ডাটা বাসে রাইট হয়ে গেল, তাইলে ওই যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছিল তার কারেসপন্ডিং রিজার্ভেশন স্টেশনটাকে এমটি করে দিবে, যে ইট ইজ নাও অ্যাভেলেবল, সাম আদার ইনস্ট্রাকশন ক্যান ইউজ। কমন ডাটা বাসে কি থাকে সেটা আমরা দেখি। কমন ডাটা বাসের ডাটাটাও থাকবে এবং তার সোর্সটা থাকে, এটা কোথা থেকে আসলো এবং তার ভ্যালুটা কত সেটা থাকে। এবং IBM 36921 এ ছিল, ডাটা ছিল 64 বিটের এবং সোর্স ছিল 4 বিটের একটা ওই যে সোর্স ফিল্ড বলা হয়, যে কোন ইনস্ট্রাকশনটা এটাই করছে তার একটা সোর্স ফিল্ড থাকে। এবং ফ্লোটিং পয়েন্ট ফাংশনাল ইউনিট মাস্ট পারফর্ম অ্যাসোসিয়েটিভ লুকআপ ইন দ্য রিজার্ভেশন স্টেশন। তার মানে রিজার্ভেশন স্টেশনটা সাথে যখনই ম্যাচিং হয়ে যাবে যে কোনটা সোর্স, সাথে সাথে সেখান থেকে তারা সোর্সটা নিয়ে নিবে। এই কমন ডাটা বাস রিজার্ভেশন স্টেশনে যখনই অ্যাভেলেবল হবে তখন সাথে সাথে কমন ডাটা বাসে চলে যাবে এবং রিজার্ভেশন স্টেশনটাকে তার পরবর্তীতেই এমটি করে দিবে কমন ডাটা বাসে লেখার পরে। আমরা এখন দেখব টমাস-লুইস অ্যালগরিদম স্কোরবোর্ড স্কিমের মধ্যে 1-to-1 ডিফারেন্স। প্রথম হইল টমাস-লুইস অ্যালগরিদমে পাইপলাইন ফাংশনাল ইউনিট। Scoreboard scheme multiple but not pipeline functional units. Issue window সাইজ ছিল ইস্যু উইন্ডো, তার মানে
ইস্যু উইন্ডো টমাসুলুস অ্যালগরিদম হলো 14টা ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে, আর নট মোর দেন 14, 14টার বেশি ইনস্ট্রাকশন কে সে ইস্যু করতে পারে না। আর স্কোরবোর্ড স্কিম আমরা দেখছি যে 5টার বেশি স্লট ছিল না তাদের। স্কোরবোর্ড যে ডাটা স্ট্রাকচার ছিল তাতে 5টার বেশি ইনস্ট্রাকশন কে একত্রে এক্সিকিউট করা যেত না। তার মানে ডাইনামিক স্কেডিউলিং is possible only for the 5 instruction in scoreboard scheme, আর টমাসুলুস অ্যালগরিদমে 14টা ছিল ইস্যু উইন্ডো। তার মানে 14টা ইনস্ট্রাকশন কে নিয়ে তারা একত্রে ইস্যু করতে পারতো, এবং পরবর্তীতে তাদের ওই রিজার্ভেশন রিঅর্ডার বাফার কে নিয়ে তারা এই হ্যাজার্ড গুলাকে টেস্ট করতে পারতো। নো ইস্যু অন স্ট্রাকচারাল হ্যাজার্ড, তার মানে যতক্ষণ মধ্যে রিজার্ভেশন স্টেশনে আমার ইনফরমেশন আছে, সরি রিজার্ভেশন স্টেশনে আমার স্পেস আছে বা এমটি স্লট আছে, ততক্ষণ পর্যন্ত কোনো স্ট্রাকচারাল হ্যাজার্ড হবে না। কাজে আমরা বলতে পারি যে নো ইস্যু অন স্ট্রাকচারাল হ্যাজার্ড। বাট আমরা দেখেছি যে যদি একটা যেমন প্রথম লোড হয়েছিল, দ্বিতীয় লোডটা আর ইস্যু হয়নি, যে স্ট্রাকচারাল হ্যাজার্ড ছিল, তখন কিন্তু দ্বিতীয় লোডটা কিন্তু ইস্যু হয়নি। এই জন্য বলা হচ্ছে নো ইস্যু অন স্ট্রাকচারাল হ্যাজার্ড। রাইট আফটার রিড এবং রাইট আফটার রাইট অ্যাভয়েডেড উইথ রেজিস্টার রিনেমিং, যেটা আমি বললাম যে রাইট আফটার রাইট এবং রাইট আফটার রিড এবং রাইট আফটার রিড এবং রাইট আফটার রাইট যে ইনস্ট্রাকশন, সেখানে এই ধরনের হ্যাজার্ড ইজ অ্যাভয়েডেড উইথ রেজিস্টার রিনেমিং। বাট আমাদের কি ছিল স্কোরবোর্ড স্কিমে, রাইট আফটার রাইট অথবা রাইট আফটার রিডটা রেজিস্টার যখন ইনস্ট্রাকশন কমপ্লিট হতো সেটাকে কিন্তু স্টল করে দিত, অর্থাৎ রাইট ব্যাক করতে দিত না স্কোরবোর্ড স্কিমে, কিন্তু এখানে করতে দিবে রিনেমিং এর মাধ্যমে। জাস্ট সে দেখবে যে সিকোয়েন্সটা একটু মেনটেন হলেই হলো, এইটার ব্যবস্থা টমাসুলুস অ্যালগরিদম করেছে, বাট স্কোরবোর্ড স্কিম ক্যান নট ডু। The control broadcast result to functional unit, ওই যে রেজাল্ট যেটাই হয় সেটা ফাংশনাল ইউনিট, যে কমন ডাটাবাসের মাধ্যমে ব্রডকাস্ট করা হয়। কিন্তু আমরা দেখেছি স্কোরবোর্ড স্কিমে রাইট ব্যাক না হওয়া পর্যন্ত রেজিস্টার রিড করতে পারতো না। আর কন্ট্রোল ডিস্ট্রিবিউটেড টু দ্য রিজার্ভেশন স্টেশন, ওই যে রিজার্ভেশন স্টেশনেও কিছু ইনফরমেশন থাকে যার মাধ্যমে তারা নিজেরাই নিজেদেরকে দেখে কন্ট্রোল করতে পারে। and scoreboard scheme all the control through the scoreboard. আমি আবার বলছি, প্রথমে হলো পাইপলাইন ফাংশনাল ইউনিট, then issue window size is 614 for the Tomasolus algorithm and 5 for the scoreboard scheme. No issue on structural hazard, no issue on structural hazard both, কিন্তু এখানে হ্যাজার্ডটা কি হবে, শুধুমাত্র রিজার্ভেশন স্টেশনে যদি এমটি স্লট না থাকে তখন হ্যাজার্ড হবে। আর এখানে হলো মাত্র 5টার বেশি ইনস্ট্রাকশনকে তারা নিতে পারতো না, এই জন্য স্ট্রাকচারাল হ্যাজার্ডের পরিমাণ অনেক বেশি ছিল। রাইট আফটার রিড এবং রাইট আফটার রাইট অ্যাভয়েডেড উইথ রিনেমিং, এবং বাট স্কোরবোর্ড স্কিমে স্টল দি কমপ্লিশন ফর রাইট আফটার রাইট এবং রাইট আফটার রিড হ্যাজার্ডস। ব্রডকাস্ট রেজাল্ট ফ্রম ফাংশনাল ইউনিট, রেজাল্টস রিটেন ব্যাক অন registers, results written back on registers. Control distributed on reservation stations and control distributed centralized through the scoreboard scheme. The issue get the instruction from the floating point operation queue, stall if structural hazard, that means no space in the reservation station. If reservation station is free, the issue logic issue the instruction to the reservation station. Read operands into the reservation station if the operands are raised. তার মানে রেজিস্টার রিনেমিং হয় এইভাবে যে if reservation station is free, the issue logic issue the instruction to reservation, read operands into reservation station. Read operands টা রিজার্ভেশন স্টেশন থেকেই দেখে নেবে যে রিজার্ভেশন স্টেশনেই কোনো একটা অপারেশন যদি অলরেডি তার রাইট আফটার রিড, এই যেহেতু রিজার্ভেশন স্টেশনের মাধ্যমেই রিড হয়ে যাবে, কাজেই তখন এইটা সলভ হয়ে যাবে বাই রেজিস্টার রিনেমিং।
make status of destination register waiting for this latest instruction even if the previous instruction writing to this register has been completed. তার মানে লাস্টে যে ইনস্ট্রাকশনটা আসলো রেজিস্টার রাইট করার জন্য তার আগে যে ইনস্ট্রাকশনটা আছে সেইটা ডেস্টিনেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত পরেরটাকে একটু ওয়েট করাই দিবে, হ্যাঁ, ওয়েটিং করাই দিবে এবং দিস সলভ দি রাইট আফটার রাইট হ্যাজার্ড। এটা হলো ইস্যু। Execution operate on the operands, that means execute the operation. When both operands are ready, then execute. If not ready, watch on common database for resolving the read after write result. Read after write hazard. Read after write যখনই যেহেতু read after write আছে, কমন ডাটাবেসে রাইট হওয়া মাত্রই read after write hazardটা সলভ হয়ে যাবে, এটাকে বলা হয় when both operands are ready then executes. If not ready, watch on common database. এই যে common database সে ওয়াচ করতে পারবে, এভাবেই it can solve the read after write. That means this is true data dependency. এটাকে read after write কে বলা হয় true data dependency. Then write result, finish execution, that means executionটা finish করবে. Write on common database to all waiting units, that means যখনই এক্সিকিউশন হয়ে যাবে write on common database for all the awaiting units. Mark reservation station available, যে রিজার্ভেশন স্টেশন যে স্লটে এই ইনস্ট্রাকশনটা ছিল সেটাকে এমটি করে দিবে, দ্যাট মিন্স অন্য কোন ইনস্ট্রাকশন এখন সেটাকে অ্যাভেলেবল দেখতে পাবে। আপডেট দি স্ট্যাটাস রেজিস্টার, যেহেতু ইনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে গেল এখন স্ট্যাটাস রেজিস্টার ওই রেজাল্টের ভিত্তিতে যে স্ট্যাটাস রেজিস্টারের ভ্যালু চেঞ্জ হয়, জানো যে ফ্ল্যাগ রেজিস্টারটা চেঞ্জ হয় যখনই আমার কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় তখন তার স্ট্যাটাস রেজিস্টারটাও চেঞ্জ হয়। এই যখন রাইট ব্যাক করবে তখন স্ট্যাটাস রেজিস্টারটাও আপডেট হয়ে যাবে। রাইট রেজাল্ট ইনটু ডেস্টিনেশন রেজিস্টার ইফ দ্য রেজাল্ট ইজ অ্যাভেলেবল। রাইট রেজাল্ট ইনটু ডেস্টিনেশন ইফ দ্য রেজাল্ট ইজ অ্যাভেলেবল, তার মানে যখনই রেজাল্টটা পেয়ে যাবে তখন রাইট আফটার রাইট সলভ করবে কেমন, যেমন দুইটা রেজাল্ট ছিল একই রেজিস্টারে, তাইলে প্রথমটা আগে রাইট হবে এবং পরেরটা পরে রাইট হবে। দিস সলভ এ রাইট আফটার রাইট হ্যাজার্ড। নর্মাল ডাটাবাস, দ্যাট মিন্স ডাটা প্লাস ডেস্টিনেশন, ডাটা এবং তার ডেস্টিনেশন কি এটা জানা থাকবে। সিডিবি ডাটা প্লাস সোর্স, নর্মাল ডাটাবাস হলো ডাটা প্লাস ডেস্টিনেশন, কিন্তু সিডিবি দ্যাট মিন্স কমন ডাটাবাস হলো ডাটা প্লাস সোর্স রেজিস্টার, মানে কোথা থেকে আসছে সেটা জানা থাকতে হবে। আমরা আগে বলছি 64 বিট ডাটা থাকে এবং 4 বিট ফাংশনাল ইউনিট সোর্স অ্যাড্রেস, মানে কোথা থেকে আসছে সেটা থাকবে। Write if matches expected functional unit, that means write if matches expected functional unit produces result. যখনই রেজাল্ট অ্যাভেলেবল হবে তখনই কমন ডাটাবাসে রাইট হয়ে যাবে এবং কমন ডাটাবাসটা ব্রডকাস্ট হয়ে যাবে। আমার রিজার্ভেশন স্টেশনের যে কম্পোনেন্ট গুলা, তার মানে ডাটা স্ট্রাকচার ফর দি রিজার্ভেশন স্টেশন, একটা ওপি মানে অপকোড ফিল্ড থাকবে, ভিজে ভিকে the source operand, QJQK the name of the reservation station that would provide the source operands. Value 0 means the source operands already available in VJ or VK or is not necessary. আর BZ indicates the reservation station অথবা functional unit আর BZ, তার মানে রিজার্ভেশন স্টেশনটা ফুল হইলেই তখন বিজি হবে অথবা ফাংশনাল ইউনিট বিজি, তখন বিজি বোঝাবে। আর রেজিস্টার ফাইল স্ট্যাটাস, প্রত্যেকটা রেজিস্টারের জন্য ওই ইন্ডিকেটস হুইচ ফাংশন উইল রাইট ইচ রেজিস্টার, কখন রেজিস্টারটা রাইট হবে এইটার একটা সিকোয়েন্স মেইনটেইন করার জন্য প্রত্যেকটা রেজিস্টার একটা স্ট্যাটাস ফাইল থাকে, রেজিস্টার ফাইল স্ট্যাটাস। ইফ ওয়ান এক্সিস্ট blank 0 when no pending instruction that will write the register, তার মানে প্রত্যেকটা রেজিস্টারের একটা স্ট্যাটাস থাকে যেটা এখন কে কখন রাইট করবে, কে রাইট করবে সেটা এখানে বলা থাকে রেজিস্টার ফাইল স্ট্যাটাস। আচ্ছা, আমি এই এক্সাম্পলটা আজকে দেব না, জাস্ট শুধু আমি দেখাচ্ছি, এক্সাম্পলটা কালকে দেবো, আজকে তোমাদের জন্য একটু কঠিন মনে হবে। এই যে ইনস্ট্রাকশন স্ট্যাটাস, আমাদের যে আগের যে
ইনস্ট্রাকশন ছিল দুইটা লোড, দেন মাল্টিপ্লিকেশন, দেন সাবট্রাকশন, দেন ডিভিশন এন্ড অ্যাডিশন। আমরা শুধু একটু দেখি, এই যে F6 এইটা হলো ট্রু ডাটা ডিপেন্ডেন্স এটার সাথে, আর এই যে F2 হলো এটার উপর ডিপেন্ডেন্ট। তারপরে হলো এই F6 এর উপর ডিপেন্ডেন্ট, আবার এইটাও যে এখানকার সাথে, তার মানে রাইট আফটার রিড। তারপরে হলো এটা হলো রাইট আফটার, এই যে এখানে রাইট, এটা আবার রিড, তার মানে এইটা হলো ট্রু ডিপেন্ডেন্স। কিন্তু এই যে প্রথমে রিড পরে রাইট, এইটা কিন্তু সলভ করা সম্ভব। কেন সম্ভব? ওই যে রেজিস্টার রিনেমিং এর মাধ্যমে আমরা সলভ করতে পারবো। রিড আফটার রাইট আফটার রিড, এই যে এখানে রাইট আগে ছিল রিড, কাজেই এইটাকে সলভ করা যাবে। এটা হলো ইনস্ট্রাকশনের স্ট্যাটাস, তার মানে তার স্ট্যাটাস হলো ইস্যু, এক্সিকিউশন এন্ড রাইট রেজাল্ট। আর লোড ইউনিট হলো 3টা, আর অ্যাডার সার্কিট 3টা, মাল্টিপ্লায়ারের একটা মাল্টিপ্লায়ার হলো মাল্টিপ্লিকেশনের জন্য, আরেকটা মাল্টিপ্লায়ার হলো ডিভিশনের জন্য। এবং এই যে অপকোড, যে এখানে কোন অপারেশনটা হবে সেটা থাকবে। ভিকে হলো ভ্যালু অফ দি সোর্স রেজিস্টার, কিউকে হলো কারা এটা করতেছে সেটা। কিউকে নেম অফ দি রিজার্ভেশন স্টেশন দ্যাট প্রোভাইড দ্য সোর্স অপারেন্টস। এই যে কিউকে রিজার্ভেশন স্টেশনের এই যে জে এবং কে, এই যে জে এবং কে রিজার্ভেশন স্টেশনের কোন ইনস্ট্রাকশনটা সেইটা এখানে পয়েন্ট করা থাকবে। আচ্ছা, আমি এই এক্সাম্পলটা আমি পরে দেখাবো, শুধু আমি এটা লাস্টে দেখাচ্ছি। এটা আমি নেক্সট ক্লাসে এটা দিয়ে শুরু করব। সরি, দেখো এটা এক্সিকিউশন কমপ্লিট করতে একই ইনস্ট্রাকশন, সিমিলার ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে 57 সাইকেল লাগছে। আমাদের আগের যে স্কুল বোর্ড স্কিমে দেখিয়েছিলাম সেখানে ছিল তোমার 62 সাইকেল। মানে কত সাইকেল কম লাগতেছে দেখো, 58, 59, 60, 61, 62, 5 সাইকেল কম লাগতেছে। তার মানে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ইনস্ট্রাকশনে যদি 5 সাইকেল কম লাগে, তাহলে অবশ্যই সিপিআইটা ইমপ্রুভ হবে, নাম্বার অফ সাইকেল কম লাগবে। এভাবে টমাস-রুস অ্যালগরিদম ইমপ্লিমেন্ট হয়। আমরা এই এক্সাম্পলটা নেক্সট ক্লাসে শুরুতে দিব, যাতে আমাদের মনে থাকে। ঠিক আছে, লেকচার শেষ। আমি তোমাদেরকে অ্যালাউ করছি নাও টু আস্ক এনি কোশ্চেন। হ্যাঁ, অ্যালাউ করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার একটা নাই কোশ্চেন স্যার, হলো, কোনো কোশ্চেন নাই স্যার। আর একটা কোশ্চেন হলো সিডিবি যেটা ছিল এটার মধ্যে 64 বিট আর 4 বিট, এটা কি স্যার ফিক্সড? এটা যে অ্যালগরিদমটা আমরা করছি, এটা 1963 সালের অ্যালগরিদম। এই যে কই জানো সেটা, স্যার এই আগের স্লাইডটাই ছিল, শেষের স্লাইডের আগের স্লাইডটা। স্যার ওই কত নম্বর স্লাইড মনে নাই না? স্যার, এই যে এটা, হ্যাঁ থমাস অ্যালগরিদমের স্টেজগুলোর মধ্যে স্যার একটা ছিল যেটা। এই যে কমন ডাটা বাস, জি স্যার, এটাই স্যার। এটা হলো যখন এটা প্রথম ইমপ্লিমেন্ট হয় সেইটাই আমরা পড়ছি। বর্তমানের স্ট্যাটাসটা কি সেটা আমরা জানি না। মনে করো বর্তমানে যে মানে আর্কিটেকচারটা ব্যবহার হয় সেইখানে কত আছে সেটা আমার জানা নাই। আমরা হয়তো কোনো কেস স্টাডির সময় আমরা দেখতে পারবো, কিন্তু এটা যখন টমাস-রুস অ্যালগরিদম IBM 360/91 যে ছিল, তার ইয়েটা ছিল, এই যে ডাটা ছিল 64 বিট, আর তার যে পয়েন্টার গুলো অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের যে পয়েন্টার, ওই যে ফাংশনাল ইউনিট অথবা ওই যে রিজার্ভেশন স্টেশনের যে কোন পয়েন্টারটা, সেটা হলো 4 বিট ছিল। এইটা তো ওই আর্কিটেকচার এইটাই ফিক্স ছিল। ঠিক আছে, জি স্যার। তার মানে আমরা যে আর্কিটেকচারটা পড়ছি টমাস-রুস অ্যালগরিদম, এটা ফার্স্ট ভার্সন মনে করো। জি স্যার। টমাস-রুস অ্যালগরিদম যখন আবিষ্কার করে এইটাই, এবং এইটাই
ফর কি বলা যায় টেক্সট বুক হিসেবে এটা অত্যন্ত ইন্টারেস্টিং। আর কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে রেকর্ডিং স্টপ করে দেবো এখন। কোনো স্যার প্রশ্ন থাকলে বলো, তারপরে আমি রেকর্ডিং স্টপ করবো। স্যার বলো। আমাদের এই যে স্লাইড গুলা মানে 5-7 জনকে অ্যালাউ করে রাখা উচিত, কারণ স্যার এই আহ, শেষ করে মানে পূর্ণ ক্লাস শেষে স্যার কোশ্চেন করে স্যার ওরকম কি পাওয়া যাচ্ছে কি না, অ্যালাউ করবো বুঝি নাই। মানে কয়েকজনকে মানে 5-10 আমি তো জনকে। এই লেকচার গুলা একদিন আগে আপলোড করি, জি স্যার। তাহলে সেখান থেকে ওইটা ডাউনলোড করে নিও বা ই করে নিও কোথাও, বা প্রিন্ট করে নিও। বুঝতে পারো নাই? স্যার বলতে চাইতেছিল কি স্যার পড়ার মাঝখানে মাঝখানে যেন জিজ্ঞাসা করা যায় কোশ্চেন তো এইটা আর কি। তাহলে তো আমি খুব ডিস্টার্ব ফিল করি, সবার খুব নয়েজ আসে, তোমার রেকর্ডিং হচ্ছে, এটা তো মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। স্যার সেজন্য স্যার রাইজ হ্যান্ড অপশন আছে, কারো যদি খুব বেশি প্রবলেম হয় তো রাইজ হ্যান্ড অপশন। আমার মনে হয় তোমরা একটা খাতা কলম নিয়ে বসতেছো কি, তাইলে স্লাইড নাম্বারটা লিখে থাকো, স্লাইড নাম্বারটা লেখা থাকে। আমরা যখন কোনো কখন যখন ই করি, আমি যে পরে 10 মিনিট আমরা ডিসকাশনে রাখি। বুঝতে পারো নাই? স্যার ঠিক আছে স্যার। যখন রেইজ হ্যান্ড করবা তখন ওই সময় ওইদিকে মনোযোগ দিতে একটু কষ্ট হচ্ছে আমার। যখন লেকচার দিচ্ছি তখন আবার ওই দিকে দিলে তখন এই যে স্লো হয়ে যায়, তখন ভিডিওতে আবার খারাপ দেখা যায়। বেটার হলো তোমরা একটা কাগজ নিয়ে বসো, ঠিক আছে? জি স্যার। কাগজ নিয়ে বসে পরে যে যখন স্লট দিব, ওই যে ডিসকাশনের স্লট, তখন তোমরা ওইটা আমি আবার রিপিট করবো, তাহলে নো প্রবলেম। খাতা কলম নিয়ে, এটা কিন্তু একদম রিয়েল টাইম ক্লাস হচ্ছে, জি স্যার। কাজেই তোমরা খাতা কলম নিয়ে বসতে হবে। তো তুমি কত নম্বর স্লাইড এটা ইয়ে করে রাখো, আর যদি প্রিন্ট করতে পারো প্রিন্ট করে নিও, কোনো অসুবিধা নাই। আমি এটা আপলোড করে দিছি। খাতা কলম আমাদের ফুল সুইং এ ক্লাস হওয়ার কথা ছিল, ওইটার কি কোনো ডিসিশন হয়েছে পরে? কোনটা? যে আমাদের যে ফুল সুইং এ ক্লাস শুরু হওয়ার কথা ছিল জুলাই থেকে, এইটা রবিবার 5 তারিখে আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি, তারপরে হ্যাঁ স্যার। জেনারেল ডিসকাশন। যদি এই ইয়ের উপরে স্লাইডের উপরে কোনো প্রশ্ন না থাকে, আমি রেকর্ডিং স্টপ করছি। স্টপ করে দেন স্যার। ওকে, থ্যাংক ইউ। কাশ্মীর তোর কোয়েশ্চেন আনসার হলো রবিবার ডিসিশন হবে, মিটিং আছে রবিবার দিন তোমার ই আছে, কি বলে এটাকে, একাডেমিক কাউন্সিলের মিটিং। একাডেমিক কাউন্সিলের মিটিং এ আসছে। হ্যাঁ, একাডেমিক কাউন্সিল আছে, সেখান থেকে আমরা আশা করছি কোনো ডিসিশন আসবে যে কিভাবে কোন প্রসিডিউরে। আশা করি স্যার এখন 7 তারিখ একটা থেকে প্রশ্ন, শুরু হতে একটা পারে। বড় প্রবলেম আমরা ফিল করছি যে এই যে তোমাদের যখন ফুল সুইং